আচ্ছা, এখন নেক্সটে আমরা উদ্ভিদের সমন্বয় পড়ব। তো আমরা তো বুঝলাম সমন্বয় কি। সমন্বয় মানে হচ্ছে একজনের পর আরেকজন কাজ করে। তো উদ্ভিদে কি ধরনের সমন্বয় আছে দেখো। পানির মতো উদ্ভিদেরও বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কার্যক্রম একযোগে ও প্রতিনিয়ত। আরে দেখ, এটাই মনে হয় কেন একযোগে এবং প্রতিনিয়ত চলতে আছে, কথা বুঝতে পারছো? এই কাজগুলো প্রত্যেকটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয়। ওকে, এগুলো একটু রিডিং করবা, যেমন উদ্ভিদের বৃদ্ধি, তারপর উদ্ভিদের চলন। এখন বলতে পারো উদ্ভিদ আবার চলে কিভাবে। যেমন আর এর আগে দেখো বিভিন্ন কাজগুলো, যেমন সর্বপ্রথম কি হয়, উদ্ভিদের বীজ অঙ্কুরোদ্গম হয়, মানে বীজ থেকে নতুন চারা জন্মায়। তারপর উদ্ভিদের বীজটা বড় হয়, বড় হওয়ার পর বড় বিকাশ হয়, তারপরে ফুল ফুটে, ফুল ফোটার পর ফল সৃষ্টি হয়, ফল সৃষ্টির পরে ফলটা পূর্ণতা পায়, পূর্ণতা পাওয়ার পর ফলের ভিতরে বীজ তৈরি হয়, বীজটা আবার সুপ্তাবস্থা হয়। মানে কোনোটা আগে পরে হয় না, ধাপে ধাপে সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। তো এটা চলে, এটি হচ্ছে উদ্ভিদের সমন্বয়, কথা বুঝতে পারছো? তো উদ্ভিদের সমন্বয়ে যেমন উদ্ভিদের হরমোন, তারপর বিভিন্ন কিছু প্রয়োজন, ঠিক তেমনই এর সাথে সাথে আবহাওয়া, বাংলাদেশের আবহাওয়া কেমন, বাংলাদেশের জলবায়ু কেমন, এসব প্রভাবও পরিলক্ষিত হয়। যেমন যেসব ধান ধান 3 সিজনে হয়। ধান 3 সিজনে হয়, একটা হচ্ছে গ্রীষ্মকাল, একটা হচ্ছে বর্ষাকালের ধান। মনে রাখো আর কি, গ্রীষ্মকাল ওটা হেমন্তকালের ধান আর কি, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, হেমন্তকালের ধান। সরি, একটা হচ্ছে গ্রীষ্ম বর্ষা, আরেকটা হচ্ছে হেমন্তকালের ধান, মানে হেমন্তকালে কাটে। আরেকটা হচ্ছে কি শীতকালের ধান। 3 বছরে 3বার ধান হয়, কথা বুঝতে পারছো? তো দেখো, শীতকালে যেই ধান হয় এটা গ্রীষ্ম বর্ষাকালে ঠিক মতো হবে না, আবার গ্রীষ্ম বর্ষাকালে যে ধান হয় এটা শীতকালে হবে না। এটাই আর কি, যে আবহাওয়া, তারপরে জলবায়ু এর প্রভাব আছে। উদ্ভিদের ভিতরে হরমোনের প্রভাব যেমন আছে, আবহাওয়া জলবায়ু আছে। এরপরে দেখো কি কি হরমোনের প্রভাব আছে, উদ্ভিদটা যে ঠিকমতো বড় হবে কি কি হরমোন আছে। ফাইটো হরমোন কি, ফাইটো মানে কি আগে বুঝতে হবে। ফাইটো মানে হচ্ছে ধরো যে তোমাকে দেখো, আমরা 11 অধ্যায় পড়বা, মনে রাখবা। ফাইটো মানে হচ্ছে প্রাণী, সরি উদ্ভিদ। ফাইটো মানে হচ্ছে প্লান্ট বৈজ্ঞানিক ভাষায়। এটা হচ্ছে কি ভাষা জানি না, ফ্রান্স বা জার্মান ভাষা হবে। PLANT, প্লান্ট। ফাইটো মানে কি, প্লান্ট। জু মানে হচ্ছে প্রাণী, জু জু মানে হচ্ছে প্রাণী। দেখো না, আমরা বলে না যে চিড়িয়াখানা যাব, চিড়িয়াখানা ইংরেজি কি, জু, কথা বুঝতে পারছো? আর ফাইটো মানে হচ্ছে প্লান্ট, এই দুটো শব্দার্থ লেখা রাখো, নোট করে। তো ফাইটো হরমোন মানে উদ্ভিদের হরমোন, কথা বুঝতে পারছো? যে সকল হরমোন উদ্ভিদ দেহে উৎপন্ন হয়। কি রে ভাই, সেটা হচ্ছে কেন আমার কম্পিউটার, উদ্ভিদ দেহে উৎপন্ন হয় এবং উদ্ভিদের বিদ্যুৎ বিকাশ তৈরি করে, সেটাকেই বলা হয় কি, ফাইটো হরমোন। ফাইটো হরমোনের আরেক নাম হচ্ছে প্রাণরস, মানে হরমোনের আরেক নাম কি, প্রাণরস। এগুলো একটু বাংলা জেনে রাখবা। উদ্ভিদ হরমোনকে ফাইটো হরমোন বলা হয়, এই যে ফাইটো হরমোন বলা হয়। আমার মনে হয় পিসিটা আমার উপরে রাগ করে আস্তে আস্তে। ওকে, তাই ফাইটো উদ্ভিদের বৃদ্ধিকারক বস্তু বলা হয় ফাইটো হরমোন, উদ্ভিদের বৃদ্ধি ঘটায়, এগুলো বুঝতে পারছো? আচ্ছা, হরমোন আমরা দুইটা জিনিস শিখি, হরমোন এবং কি বলে এনজাইম, এই দুইটার কাজ কি। অনেক সময় পেঁয়াজ লাগাতে পারবো হরমোন কি এবং এনজাইম কি। আচ্ছা, হরমোন এবং এনজাইম, দেখো তোমাকে একটা আমি চার্ট তৈরি করলাম যে হরমোন এবং এনজাইমের মধ্যে পার্থক্য কী, এগুলো তোমরা খাতায় লিখে ফেলবা। হরমোন হচ্ছে শরীরের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণকারী রাসায়নিক বার্তাবাহক, আর এনজাইম হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়ায় এমন জৈব অনুঘটক। আচ্ছা দেখো, কি বার্তাবাহক কি, বার্তাবাহক মানে হচ্ছে শরীরে বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। যেমন তুমি বড় হবা, তারপর কি তোমার চুল বড় হবে, তোমার মানে কি সাদা হবে না কালো হবে, বিভিন্ন জিনিস। তারপরে মানে তোমার বৃদ্ধি, মূলত হচ্ছে বৃদ্ধি ঘটায় হচ্ছে হরমোন। শরীর মানে কি ছোটো বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত, প্রজনন সম্পন্ন হওয়া পর্যন্ত প্রত্যেকটা জিনিস হরমোন ঘটায়, এটা এতটুকু বুঝছো। আর মানে চালু করে বার্তাবাহক, ধরো যে কি বলে, রাষ্ট্রপতি যদি একটা বার্তা পাঠায় যে এই জিনিসটা তৈরি করো, বা মন্ত্রী বললো যে আমাদের এলাকায় রাস্তা তৈরি হবে, তো তাহলে কি সবার প্রথম স্টেপটা কে নেয়, সর্বপ্রথম স্টেপটা নেয় হচ্ছে মন্ত্রী। তো হরমোন হচ্ছে সবার প্রথম স্টেপটা নেয়, সে চালু করে, সব কিছু শুরু করে। কারোর শরীরে যদি হরমোন না থাকে তাহলে সে শুরুই হবে না। ধরো যে বাট্টু বাট্টু যে ছেলেমেলে, মানে কি লোক, অনেক লোক আছে ডোয়ারানিজম মাধ্যমে, ডোয়ার্ফ বলা হয়, তো বা অনেক ছোট ছোট থাকে, তাদের শরীরে লম্বা হওয়ার হরমোনটা নাই, মানে সে চালুই করতে পারে নাই, তাহলে সে লম্বাই হবে না। তো আর এনজাইমটা হচ্ছে কোনো একটা জিনিস চালু হয়েছে তাহলে তার গতি বাড়ায়, এনজাইমটা হচ্ছে কোনো একটা জিনিস চালু হয়েছে তার গতি বাড়ায়। যেমন
আমরা যে খাবার খাই, পাকস্থলীতে এনজাইম থাকে, মনে রাখো পাকস্থলীতে এনজাইম থাকে, খাবারটা পচার গতি বাড়ায়। কথা বুঝতে পারছো? তারপর উৎপত্তি স্থল কোথায়, মানে একটা হচ্ছে শুরু করে আরেকটা হচ্ছে গতি বাড়ায় এনজাইম। আর উৎপত্তি স্থল হচ্ছে অন্তঃকরা গ্রন্থি। এটা আপাতত আমরা পরে দেখবো। আর এটা হচ্ছে বিভিন্ন গ্রন্থি থেকে, কোষ, বিভিন্ন গ্রন্থি, সব জায়গা থেকে এটা উৎপন্ন হয়। কাজ কি? দেহের বৃদ্ধি করে, বিপাক করে, প্রজনন করে, মানে চালু করে। আর এটা হচ্ছে খাদ্য হজম করে এবং অন্যান্য রাসায়নিক বিক্রিয়া দ্রুত সম্পন্ন করে। মানে এটা মূলত পাকস্থলীতে, এটা মনে রাখো। এনজাইম মূলত কোথায় থাকে? পাকস্থলীতে। আচ্ছা, কাজ কি? আচ্ছা, কাজগুলো পরিবহন, এটা ইম্পর্টেন্ট। হরমোন রক্তের মাধ্যমে পৌঁছায়। হরমোন কিসের মাধ্যমে পৌঁছায়? হরমোন আমাদের রক্তের মাধ্যমে পুরো দেহে ছড়ায় ছিটা যায় এবং দেহটাকে বড় করে। আর এনজাইম হচ্ছে যেখানে তৈরি হয় সেখানেই কাজ করে, তাহলে কি বোঝায়? যে হরমোন বিভিন্ন অঙ্গে পৌঁছায়, মানে হরমোন যে জায়গায় তৈরি হয় তার দূরবর্তী স্থান পর্যন্ত। ধরো যে আমার হরমোন তৈরি হচ্ছে মাথায় বা গলার নিচে গ্রন্থি আছে, কিন্তু হরমোনটা আমার পায়েও কাজ করতেছে। কিন্তু এনজাইম যেখানে তৈরি হয়, এনজাইম পাকস্থলীতে তৈরি হয়, পাকস্থলীতেই কাজ করে, অন্য কোথাও কাজ করে না। প্রকৃতি কি? প্রোটিন ও স্টেরয়েড জাতীয় অধিকাংশ প্রোটিন, এগুলা আপাতত একটু দেখে রাখো, পড়া নাই। মানে পার্থক্যটা বুঝতে হবে, যদি দেয় হরমোন এবং এনজাইমের মধ্যে পার্থক্য, যাতে তুমি পারো, অন্যরা না পারলেও তুমি যাতে পারো। তারপরে হরমোনের তারা ধীরে ধীরে কাজ করে। যেমন একটা বাচ্চা যখন বড় হয়, সে কি 2-3 দিনে বড় হয়ে যায়? না, কিন্তু কাজ দ্রুত হয়। কারণ কি? তার গতি বাড়ায়, এনজাইমটা গতি বাড়ায়, তাই তার কাজ কি হয়? দ্রুত হয়। যেমন আমার খাদ্য পরিপাক কি 1-2 ঘন্টার মধ্যে হয়ে যায়। তাই উদাহরণ, হরমোনের নাম পড়ে ইনসুলিন হরমোন, এগুলো আস্তে আস্তে জানবো। আর এগুলো হচ্ছে পাকস্থলীতে থাকে, এগুলো হচ্ছে এনজাইম। তো আমাদের সহজে মনে রাখার কৌশল, হরমোন হচ্ছে নিয়ন্ত্রণ করে, আর এটা হচ্ছে গতি বাড়ায়, শুরু করে বা নিয়ন্ত্রণ করে, আর এটা হচ্ছে গতি বাড়ায়। আচ্ছা, তো হরমোন এবং এনজাইমের মধ্যে পার্থক্য করছে, আমরা অনেক দূর আগে গেছি। তারপরে দেখো হরমোন অনেক ক্ষুদ্র মাত্রায় উৎপন্ন হয়, আস্তে আস্তে উৎপন্ন হয় এবং বিভিন্ন জৈবিক কাজ তৈরি করে। বিভিন্ন হরমোন আছে, যেমন এগুলো মুখস্থ করতে হবে। অক্সিন হরমোন, জিবেরেলিন হরমোন, সাইটোকাইনিন হরমোন, অ্যাবসিসিক হরমোন, এগুলো হচ্ছে উদ্ভিদের হরমোন। এগুলো প্রধান আছে তো অনেক, কিন্তু 1, 2, 3, 4, 5, এই 5টার নাম আমাদের মুখস্থ রাখতে হবে, পরবর্তীতে আমরা পড়তেছি। আরও অনেক ধরনের হরমোন আছে, এগুলো পড়তে হবে না, এই 5টা আপাতত। এখানে আছে ফ্লোরিজেন এবং রাগ করে না, ফ্লোরিজেন এবং বার্নালিন, এগুলো দেখা যায়। এগুলো এমসিকিউ ইম্পর্টেন্ট। যেমন ফ্লোরিজেন তোমার পাতায় উৎপন্ন হয় এবং পত্রমূলে স্থানান্তরিত হয়, পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তরিত করে। তাই ফ্লোরিজেন উদ্ভিদে ফুল ফুটাতে সাহায্য করে। ইম্পর্টেন্ট। ফ্লোরিজেন কী করে? যেমন দেখিবা, মনে রাখবা, ফ্লোরি মানে কি? দেখো, ফ্লাওয়ার মানে ফুল, FLOWER, ফ্লাওয়ার মানে ফুল, ওই ফুল থেকে ফ্লোরিজেন আসছে, তাই তারা ফুল ফুটাতে সাহায্য করে। এই দেখো, ফুল বাড়াতে। এটা কি বলছে এই জায়গাটায়? ধরো যে ফ্লোরিজেন্ট, এটা যদি একটা পাতা হয়, আর এটা হচ্ছে পাতার বোটা, আর এটা হচ্ছে গাছ। কথা বুঝতে পারছো? কি বলছে? পাতায় উৎপন্ন হয়, এখানে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে হরমোনটা এই জায়গায় এসে জমা হয়। কোথায় জমা হয়? এই জায়গাটা, এই মাঝখানে এসে জমা হয়, পত্রমূলে জমা হয়, এবং পত্রমুকুলকে পুষ্পমুকুলে, এখান থেকে একটা পুষ্পমুকুল ধরে এখানে একটা ফুল ফোটে। কথা বুঝতে পারছো? আশা করে বুঝতে পারছো। ওকে, এখন যে আমরা অক্সিন হরমোন, এখানে যে আমরা 5টা হরমোনের নাম শিখছি, এই 5টা হরমোন আমরা পড়ি। অক্সিন কি? এগুলা বিজ্ঞানী চার্লস ডারউইন, এই বিজ্ঞানীটার নাম মনে রাখো। কারণ কি? এই বিজ্ঞানীটা আমার 11 অধ্যায়, সব থেকে বেশি এই বিজ্ঞানীটার পড়া পর্ব, এটা ইম্পর্টেন্ট। ডারউইনের নামটা মনে রাখো, ডারউইন, সে অক্সিজেন। ডারউইন মনে রাখতে হবে, তাই মনে রাখো অক্সিজেন হরমোন তৈরি করে, এই বিজ্ঞানীর নাম মুখস্থ করতে হবে। আচ্ছা, ওকে, আর কিছু লাগবে না। আচ্ছা, অক্সিজেন, যে চার্লস ডারউইন, অক্সিজেন কাজ কি? আমাদের এখানে মনে রাখতে হবে যে সবগুলো অক্সিজেন আছে, কোনটার কী কাজ অনেক ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউতে আসে, তারপর খতে আসে। আচ্ছা, যেমন অক্সিজেনটা কী করে? অক্সিজেন হচ্ছে, ধরো যে কীভাবে আবিষ্কার হয় কি? আমাদের গাছ, আচ্ছা, একটা জিনিস জানি না রাখি আমরা, দেখো একটা জিনিস, এই চিত্রটা আমাদের আছে, এই যে গাছটা দেখো তো এরকম বেঁকা হয়ে কেন বড় হয়েছে? গাছটা এরকম বেঁকা হয়েছে কেন? কারণ কি? গাছটা যদি অন্ধকারে থাকতো, ধরো যে আমি জানলাটা বন্ধ করে রাখছি, এই জানলাটা বন্ধ করে রাখছি, গাছটা যদি পুরোপুরি অন্ধকারে থাকতো, তাহলে গাছটা এমনি সোজা হয়ে বড় হইতো। গাছটা কী হয়ে বড় হইতো? সোজা হয়ে বড় হইতো। হয়তো রোদ পাইলে যত তাড়াতাড়ি বড় হবে,
অন্ধকার থাকলে আরও আস্তে আস্তে বড় হবে, কিন্তু সোজা বড় হইতো। আর যদি পুরোপুরি রোদে থাকে, ধরো যে একটা গাছ আমি পুরোপুরি রোদে রাখছি, তাও সে কী হয়, একদম সোজাসুজি হয়ে বড় হয়, কারণ চারদিক থেকে রোদ আসে। কিন্তু একটা জানলা দিয়ে অল্প অল্প রোদ আসতেছে, আর গাছটা আমি এখানে রাখছি, তো গাছটা কী করবে, সে রোদের দিকে যাইতে চাবে। গাছটা কী হবে, রোদের দিকে যাইতে চাবে। এই রোদের দিকে যাইতে কেন চাবে, কারণ কি, সে খাদ্য তৈরি করবে কি রোদের মাধ্যমে। তো এই জিনিসটা বুঝতে হবে যে গাছ যদি আমরা একটা ছায়া জায়গায় রাখি, যে দিক থেকে রোদ আসবে ঠিক সেই দিকেই গাছটা বড় হতে থাকবে। অল্প 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 এখান থেকে পাতাটা বের হবে, আস্তে আস্তে জানলাতে বের হয়ে যাবে, মানে আস্তে আস্তে কী হয়ে যাবে, জানলাতে বের হয়ে যাবে। কারণ কি, সে রোদ লাগবে। কথা বুঝতে পারছো, এটা গাছের একটা স্বাভাবিক একটা নিয়ম। তো বিজ্ঞানীরা এটা পর্যবেক্ষণ করে যে গাছ যখন তোমার অন্ধকারে থাকে বা রোদে থাকে, সে সুন্দর মতো হয়, সোজা বন্ধ হয়। কিন্তু অন্ধকারে থাকার কারণে যে দিক দিয়ে রোদ আসে, সে ওই দিক দিয়ে বাঁকাভাবে একদিকে চলা শুরু করে, মানে একদিকে, এটি গাছের চলন আর কি, একদিকে যায় বাঁকাভাবে, একদিকে যায়, আলোর উৎসের দিকে বেঁকে যায়, আর অন্ধভাবে খারাপভাবে বৃদ্ধি পায়। তো এটা বিজ্ঞানীরা লক্ষ্য করেন, বলতেছে আচ্ছা এটা তো গাছের এক ধরনের চলন, এটা কীভাবে তো হয়, এইসব কী হরমোনের। তো এটা মূলত এক ধরনের হরমোনের কারণে, এটি মূলত অক্সিন হরমোনের কারণে হয় উদ্ভিদের চলন। তো এর মাধ্যমে আর কী হয় দেখো, শাখা কলমে মূল গজায়, এর মাধ্যমে শাখা কলমে মূল গজায়। অক্সিন হরমোন কোনো একটা, তুমি ধরো যে কাটিং করে না গোলাপ ফুলের গাছ, ডালটা কাইটা মাটিতে লাগাই দেয়, তো ওইখানে যদি আমি একটু অক্সিন হরমোনের মধ্যে চুবায় মাটিতে লাগাই, যেখানে যদি গোলাপ ফুলটা মূল গজাইতেও পারে, নাও গজাতে পারে, যে যদি 1 মাস পরে গজাইতো, মাত্র 1 দিনের মাথায় মূল গজা যাবে। তারপর ফলের অকালে পড়ে যেসব ফলের ফুল অকালে ঝরে পড়ে, ওই সব ফলে যদি আমরা অক্সিজেন হরমোন দিই, অকালে ঝরে পড়া হয় কম হয়। আর অক্সিজেন পরিবহন নিম্নমুখী হয়, মানে উপর থেকে নিচের দিকে যায়। আমরা যে অক্সিজেন যদি ফলের গাছের গুঁড়ায় দেই, তাহলে অক্সিজেনটা হবে না, অক্সিজেনটা দিতে হবে গাছের পাতায়। তাহলে পাতা থেকে আস্তে আস্তে অক্সিজেন হরমোনটা মাটির দিকে আসবে। তো অক্সিজেন হরমোনটা নিম্নমুখী, এটা ইম্পর্টেন্ট। তারপরে অক্সিজেন কী করে, অবিশ্রবণ ও শ্বসন ক্রিয়ার হার বাড়ায় দেয়, এই কারণেই তো তার ফল পড়া কমে যায়। তারপর বীজহীন ফল উৎপাদনে ব্যবহার করা হয়, এটা ইম্পর্টেন্ট। ধরো যে তরমুজে এখন প্রচুর বীজ আছে, তো বিজ্ঞানীরা যদি চেষ্টা করেন, আস্তে আস্তে এগুলো প্রয়োগ হতেছে। এখন তরমুজে বীজ ছাড়া তরমুজ পাওয়া যায়। তো ওইসব কীভাবে তৈরি হয়েছে, অক্সিজেন হরমোন প্রয়োগের কারণে একটা মাত্রা আছে, একটা সুন্দর একটা মাত্রায় অক্সিজেন হরমোন প্রয়োগ করার কারণে ওই তরমুজের বীজ তৈরি হয় না। তাই বীজহীন ফল উৎপাদনে অক্সিজেনের গুরুত্বপূর্ণ উৎপন্ন। এটি বেশ কিছু ফাইটো হরমোনের একটি সাধারণ নাম। অক্সিজেন মূলত একটা হরমোন না, অনেকগুলো অনেকগুলো উদ্ভিদ হরমোন মিলে একটা অক্সিজেন তৈরি হয়। যেমন এগুলো আছে, এগুলো ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখো যে অনেকগুলো ফাইটো হরমোনের সম্বন্ধে। অক্সিজেনের পর হচ্ছে জিবেরিলিন। আমাদের কি পড়তে হবে, কোন হরমোন কি করে, এগুলো নোট করবা। অক্সিজেন লিখবা, অক্সিন লিখবা, তারপরে এখানে এভাবে লিখবা, এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এরকম নোট 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 করবা। কথা বুঝতে পারছো, এগুলো এমসিকিউতে আসে, খতেও আসে। এরপর হচ্ছে জিবরেলিন। আচ্ছা, জিবরেলিনের কাজ কি দেখো, ধানের বাকানি রোগের জীবাণু এক ধরনের ছত্রাক বা যা ধান গাছের অতি বৃদ্ধি ঘটায়। আচ্ছা, ধানের একটা রোগ আছে বাকানি রোগ, মানে বেঁকা হয়ে যায় ধান গাছটা। এই রোগের যে জীবাণু আছে, এটা এক ধরনের কি ছত্রাক, ভাইরাস না, ভাইরাস এবং ছত্রাক আলাদা। এটা এক ধরনের কি ছত্রাক, যা ধান গাছের অতিরিক্ত বৃদ্ধি ঘটায়। ওই আচ্ছা, ওই ধরনের ছত্রাক থেকে এক ধরনের পদার্থ নিষ্কাশিত হয়। কোথা থেকে হয়, ছত্রাক থেকে হয়। ওই ছত্রাকটা এক ধরনের মানে কি কেমিক্যাল বাইর করে শরীর থেকে, যেটার কারণে ধান গাছটা অনেক বড় হয়ে যায়। এই জন্য এটার নাম হচ্ছে ধানের বাকানি রোগ। এই যে ছত্রাক থেকে যে ওই কেমিক্যালটা বাইর হয়, ওই কেমিক্যালটার নাম হচ্ছে জিবরেলিন। জিবরেলিন, কথা বুঝতে পারছো? আচ্ছা, এই জিবরেলিনটা উদ্ভিদের ভিতরে পাকা বীজে থাকে। ওই জমা হয় কোথায়, বীজটা যখন পাকা যায় তখন পাকা বীজে যায় জমা হয়। এছাড়াও ইয়াতে জমা বিভিন্ন জায়গায় দেখা যায়। আচ্ছা, এর কারণে কি হয়, এর কারণে উদ্ভিদের দৈর্ঘ্য বেড়ে যায়। ইম্পর্টেন্ট, কিসের কারণে উদ্ভিদের দৈর্ঘ্য বেড়ে যায়, জিবরেলিন। আমরা যে বলছি কিসের কারণে উদ্ভিদের মূল গজায়, উদ্ভিদের মূল গজায় হচ্ছে অক্সিন, আর উদ্ভিদের দৈর্ঘ্য বেড়ে যায় হচ্ছে জিবরেলিন। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, কোনটার কারণে কোনটা হয়। এই জন্য কী হয় দেখো, এই ছত্রাক থেকে যে হরমোনটা বের হয়, এটার কারণে কী হয়, উদ্ভিদটা বড় হয়ে যায়, বেশি বড় হলে বেঁকা হয়ে যায়। এবার মনে রাখবা। তো দৈর্ঘ্য যে বেড়ে যায়, তার মানে এই হরমোনটা যদি আমরা কীভাবে ব্যবহার করি, ধরো যে কোনো একটা গাছ অনেক বড় হইতেছে না, লম্বা হইতেছে না, ছোটো অবস্থা আছে, তাকে যদি এই হরমোনটা আমরা দেই, তাহলে সেই গাছটা বড় হয়ে যাবে।
এই যে খাটো উদ্ভিদে যদি এই হরমোন প্রয়োগ করি তাহলে উদ্ভিদটা অনেক লম্বা হয়ে যায়। কথা বুঝতে পারছো? এছাড়া ফুল ফোটাতে, ফুলের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমাতে, অঙ্কুরোদ্গমে এর কার্যকারিতা রয়েছে। মেইনটা পড়বা, খাটো উদ্ভিদের দৈর্ঘ্য করতে। কথা বলছে বড় হলে এমনি ফুল ফুটবে, এমনি ফুল ফুটলে এমনি বীজে সুপ্তাবস্থা চলে যাবে। কথা বুঝতে পারছো? এগুলো পরে পর। তারপর সাইটোকাইনিন কি? সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়? উদ্ভিদের ফলে পাওয়া যায়। ফল মানেই শস্য, ধানেরকে বলা হয় শস্য। তারপর ডাবের পানিতে পাওয়া যায়। এগুলি একটু ইম্পর্টেন্ট যে ডাবের পানিতে কোনটা পাওয়া যায়? সাইটোকাইনিন পাওয়া যায়। কোনো কোনো উদ্ভিদের মূল্য এদের পাওয়া যায়। মেনগুলো পড়বা। সাধারণভাবে এটি বিভিন্ন ঘনত্বে কার সাথে যুক্ত থাকে? অক্সিনের সাথে যুক্ত থাকে, মনে রাখবো। অক্সিনের সাথে যুক্ত থাকে, কোষ বিভাজনকে উদ্দীপিত করে, কোষ বিভাজন ঘটায়। এছাড়া কোষ বৃদ্ধি, অঙ্গের বিকাশ সাধন, বীজ ও অঙ্গের সুপ্তাবস্থা ভঙ্গকরণে, এগুলো পড়া। আচ্ছা, ইম্পর্টেন্ট হচ্ছে কোষ বিভাজনকে উদ্দীপ্ত করে। কি করে? কোষ বিভাজনকে উদ্দীপ্ত করে। কার সাথে যুক্ত হয়? অক্সিনের সাথে যুক্ত হয়। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন কোষ বিভাজনের সময় সাইটোকাইনিন হরমোনের প্রভাবে কোষের সাইটোকাইনেসিস ঘটে। সাইটোকাইনেসিসকে আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ছি, না পড়লে পড়াবো। সাইটোকাইনেসিস হচ্ছে উদ্ভিদের কোষ বিভাজন হওয়াকে সাইটোকাইনেসিস বলা হয়, আর উদ্ভিদের নিউক্লিয়াস বিভাজন হওয়াকে ক্যারিওকাইনেসিস বলা হয়। এই দুটো টার্ম আমরা পরে পড়বো। ওকে, মনে রাখবো, কোষ বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। তো কোষ বিভাজনের কারণে সাইটোকাইনিন হরমোনের কারণে সাইটোকাইনেসিস ঘটে। ওকে, ইথিলিন কি? ইথিলিন হচ্ছে একটা গ্যাস, এটা গ্যাসীয় পদার্থ। এই যে ইথিলিন হচ্ছে গ্যাস, এটা একটা গ্যাসীয় পদার্থ। মূল কাজ কি? মূল কাজ হচ্ছে ইথিলিন প্রধানত ফল পাকাতে সাহায্য করে, অন্যগুলো ফল ধরতে, ফল পইরা যাওয়াতে অক্সিন করে, কিন্তু ইথিলিন হচ্ছে ফল পাকাতে। আমরা যে ফরমালিন দিই, অসাধু ব্যবসায়ীরা ইথিলিন মাইরা দেয়, ফল পাইকা যায়। কথা বুঝতে পারছো? তো এই হরমোন ফুল, বীজ, পাতা ও মূলে দেখা যায়, বিভিন্ন জায়গায় দেখা যায়। ইথিলিন বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে, ফল পাকাতে সাহায্য করে, সুপ্তাবস্থা ভঙ্গ করে। আচ্ছা, চারা গাছের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা হতে সাহায্য করে। লম্বা হতে মূলত সাহায্য করে জিববেরেলিন। কথা বুঝতে পারছো? মেইন হচ্ছে ইথিলিন ফল পাকাতে সাহায্য করে, একটার জন্য একটা ইম্পর্টেন্ট। পরে সবই, একটা মানুষ সব কিছুই করে, খায় দায়। কেউ দৌড়াতে, মানে একটা ধরো যে একটা মানুষ সব খেলাই পারে, কেউ ক্রিকেটে বেশি উস্তাদ, কেউ ফুটবলে বেশি উস্তাদ, এইভাবে আর কি। ইথিলিন হচ্ছে মূলত ফল পাকাতে সাহায্য করে। এই যে ইথিলিন কৃত্রিম উপায়ে ফল পাকাতে এর ব্যবহার রয়েছে। ওকে, হরমোনের ব্যবহার এটা একটু পড়বা। হরমোনের ব্যবহার এই যে যেমন কী কী আছে হরমোন, বিভিন্ন হরমোন আছে, কৃত্রিম হরমোন আছে, মূল উৎপাদনে সাহায্য করে। তারপর হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কী করে? IAA, এটা একটা ইম্পর্টেন্ট, মনে রেখো। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA নামক এক ধরনের অক্সিজেনের প্রভাবে, অক্সিজেন তো অনেকগুলো মিলিত, তো একটাই IAA, এই যে দেখো অনেকগুলো আছে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এই যে দেখো IAA, IBA, NA, তিনটা আছে, এটা একটু মনে রাখলে পারো। ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আর ইন্ডোল বিউটারিক অ্যাসিড, সহজ। এগুলো কি করে? ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়। বলবে কিছু? আচ্ছা, এরপরে কি? আমরা ক্যাম্বিয়ামের কার্যকারিতা পড়তেছিলাম। ক্যাম্বিয়াম কি? আমার কাছে পড়তেছো, একদম প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি ভালো করে পড়তে হবে। ক্যাম্বিয়াম কি? ক্যাম্বিয়াম ধরো যে আমরা, আচ্ছা তোমাকে আমি একটা জিনিস দেখাই, আমাদের পড়া দেখাই, প্র্যাকটিক্যাল না। এই যে দুই ধরনের কোষ দেখাইতেছে। এই ছোটোগুলো হচ্ছে কোষ। ভালো বুঝতে পারছি? ছোটোগুলো হচ্ছে কোষ। এই যে কোষ, বিভিন্ন ধরনের কোষ আছে, এগুলো কোষ, এক একটা এক এক ধরনের কোষ। আচ্ছা, তো ক্যাম্বিয়াম কি? ধরো যে এই যে দেখো এখানে ও বোঝানোর জন্য আর কি ইটের মতো আঁকছে, মানে ওই যে, আচ্ছা একটু বড় করে, এই যে দেখা যায় কিনা যে ছোটো ও বোঝানোর জন্য ইটের মতো আছে। আসলে তো কোষ এরকম না, অনেক ঘন অবস্থায় একটা দাগের মতো থাকে, অনেক ঘন অবস্থায়। তো এটা হচ্ছে ক্যাম্বিয়াম। এই মাঝখানে যে লাইনটা আছে এটাকে বলা হয় কি? ক্যাম্বিয়ামের একটা স্তর। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, আচ্ছা এটার মধ্যে কোনো ক্যাম্বিয়াম নাই, এই চিত্রের মধ্যে কোনো ক্যাম্বিয়াম দেখা যাইতেছে না। তো ক্যাম্বিয়ামের কাজটা কি? ক্যাম্বিয়ামের কাজ হচ্ছে সে কোষ বানায়। সে কি করে? এই ক্যাম্বিয়াম কোষ যে কোনো কোষে পরিণত হতে পারে। সে এই বড় কোষটা তৈরি হয়ে যেতে পারে,
যখন এই বড় কোষটা দরকার সেই বড় কোষটা তৈরি করে, যখন এই ছোটো কোষটা দরকার সে ছোটো কোষটা তৈরি করে, যখন এই কোষটা দরকার সে এই কোষটা তৈরি করে। মানে সে নিজে আগে একটা কোষ থেকে কেম্বিয়াম হয়, ধরো যে ওই কেম্বিয়ামটা পরবর্তীতে যে কোনো কোষে রূপান্তর হতে পারে। তো এটাকে বলে যে এটার মধ্যে কোনো কেম্বিয়াম নাই, তার মানে এটার বৃদ্ধিটা থাইমা গেছে, এটার বৃদ্ধিটা কি থাইমা গেছে। আর এটার কেম্বিয়াম আছে, সে আরও মোটা হবে, সে আরও কী হবে, মোটা হবে, লম্বা হবে। কেম্বিয়াম থাকলে উদ্ভিদটা বড় হয়। আর কেম্বিয়াম যখন যেটার মধ্যে নাই, সেখানে আর কোনো কোষ তৈরি হবে না আশেপাশে। কথা বুঝতে পারছো? একটা কোষ তো আরেকটা কোষে তৈরি হয়, ওটা অন্যভাবে হয়। কিন্তু কেম্বিয়ামটা থাকলে সে অনেক তাড়াতাড়ি ঘন অবস্থায় সে আরও তাড়াতাড়ি অন্যান্য কোষ, যেমন এই কোষ সে সমান আরেকটা কোষ তৈরি করতে পারে নিজের মতো। কিন্তু কেম্বিয়াম সে যে কোনো, সে এটাও তৈরি করতে পারবে, সে এটাও তৈরি করতে পারবে, সে এটাও তৈরি করতে পারবে, সে যেই কোষটা দরকার সে সেই কোষটা তৈরি করতে পারবে। এটি বলছে যে অক্সিনের প্রভাবে কেম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়। ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড এক ধরনের অক্সিন। আমরা কি বলছি যে অক্সিনের কারণে কি হয়, সুপ্তাবস্থা চলে যায়, উদ্ভিদটা কী হয়, মূল গজায়। তো যে উদ্ভিদটা মূল গজায় না, তো তার মধ্যে কেম্বিয়াম আইনা ফেলে, কেম্বিয়ামটা সে নতুন করে মূল তৈরি করে। তার মূল প্রয়োজন, মানে যেটা যখন প্রয়োজন সে তৈরি করে। তার পাতা প্রয়োজন, কেম্বিয়ামটা পাতা তৈরি করে। কথা বুঝতে পারছো? কেম্বিয়াম তো বুঝলাম। আচ্ছা, ক্যালাস কি? ক্যালাস ক্লাস না, স্কুল কলেজের ক্লাস না, এটা হচ্ছে ক্যালাস। ক্যালাস হচ্ছে এই যে ক্যালাস হচ্ছে অনিয়ন্ত্রিত কোষগুচ্ছ। ধরো যে আমরা যে কেম্বিয়াম থেকে, এই যে কেম্বিয়ামই আরেক ধরনের, ধরো যে এখানে একটা কোষগুচ্ছ তৈরি হয়, এখানে অনেকগুলো কোষ আছে। টিউমার হয় না, টিউমার যেমন একটা কোষ থেকে 100 কোষ হয়, অনিয়ন্ত্রিত, সে কোনো নিয়ন্ত্রণ নেই, সে একটা থেকে দুটাতে প্রতিনিয়ত বিভাজন হইতেই আছে। তো কেম্বিয়ামের কারণে ক্যালাস তৈরি হয়, কোষগুচ্ছ তৈরি হয়। সেই কোষগুচ্ছ থেকে কি, ওই কোষগুচ্ছ থেকে মূল তৈরি হয়। কথা বুঝতে পারছো? এটি হচ্ছে ক্যালাস। অনেকগুলো কোষ, অনিয়ন্ত্রিত কোষগুচ্ছকে বলা হয়। আচ্ছা, এই যে বীজহীন ফল উৎপাদনে অক্সিন ও জিববেরিলিনের ব্যবহার রয়েছে, কিন্তু মূলত এই যে আমরা কি পড়ছি, বীজহীন ফল উৎপাদনে কোনটা পড়ছিলাম, জিববেরিলিন। এই যে বীজহীন অক্সিনে আছে। কথা বুঝতে পারছো? মূলত যেটা ইম্পর্টেন্ট ওটি পড়বা। এখানেরগুলো অল্প অল্প পড়বা। উদ্ভিদের বৃদ্ধি ঘটায়, এগুলো একটু রিডিং করো। কথা বুঝতে পারছো? যে লাইনটা বুঝবা না পর আমাকে বলো। আচ্ছা, আমি একবার রিডিং পড়ি। আচ্ছা, আমরা লাইন বাই লাইনই পড়ি, অনেক ইম্পর্টেন্ট টার্ম আছে তো। আচ্ছা দেখো, আমি তোমাকে কি বলছি যে উদ্ভিদের বড় হওয়ার ক্ষেত্রে আবহাওয়ার প্রভাব আছে। যেমন শীতকালের গাছ গরমকালে কম বাড়ে, আবার গরমকালের গাছ শীতকালে কম বাড়ে। এটা হয় কি, গরমকালের একটা উদ্ভিদ, সে প্রচুর পরিমাণ রোদ লাগে, তার বড় হইতে রোদ প্রয়োজন। তাকে যদি আমি শীতকালে লাগাই তাহলে সে ঠিকমতো হবে না, কারণ কি তার রোদ প্রয়োজন কিন্তু রোদ পাইতেছে না। তখন তার সুপ্তাবস্থা তৈরি হবে, গাছটার কী তৈরি হবে, সুপ্তাবস্থা, মানে গাছটা ঘুমায় যাবে, আস্তে 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 বড় হবে। তো এইটাই। আচ্ছা, এখন একটা কথা বলা আছে যে আলোর উপস্থিতিতে অক্সিজেন হরমোন নিষ্ক্রিয় হয়ে যায়। মনে হয় অক্সিজেন হরমোন কী হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। এখন অক্সিজেন হরমোন নিষ্ক্রিয় হয়ে গেলে গাছটা ঠিকমতো কি বড় হবে না। আচ্ছা, এটাই বলছে যে তাই একটা গাছ যদি আমরা রাখি, ধরো যে একটা গাছ, আচ্ছা এখানে আমরা রাখি, ধরো যে একটা গাছটা এরকম পাতা আছে, বিভিন্নভাবে যাইতে আছে, ওয়াও অনেক সুন্দর গাছ। এখন গাছটা যদি আরও বড়, গাছটা এই পাশে অর্ধেক রোদ লাগে। একটা বিল্ডিংয়ের নিচে আছে, এই পাশে অর্ধেক রোদ লাগে, আর এই পাশে অর্ধেক রোদ লাগে না। এদিকে রোদ লাগে, সূর্যের আলো পড়তেছে, ছাদ নামা, সূর্যের আলো, রোদ দিতেছে। আর এই পাশে বিল্ডিংয়ের নিচে আছে দিকে এই পাশে রোদ লাগে না। তো নর্মালি কী হবে, অক্সিজেন হরমোন সূর্যের আলোতে কাজ করে না। তো এই পাশে যে অক্সিজেন হরমোনগুলো আছে, তো অক্সিজেন হরমোন সব এই ছায়ার মধ্যে যে বসে দেবে, কোথাও হবে, এই ছায়ার মধ্যে চলে যাবে, এই জায়গায় আসবে। এখন অক্সিজেন হরমোন যখন এখানে আসছে, এখানে অক্সিজেন হরমোন কম, তো এই উদ্ভিদগুলা সাধারণত আস্তে আস্তে নর্মালের তুলনায় আস্তে আস্তে বড় হবে, এবং এই পাশের এরিয়াটা তাড়াতাড়ি বড় হবে। এই জায়গাগুলো একটু কম থাকবে, আর এই জায়গাগুলো অন্ধকারগুলো কি উপরের দিকে তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে। তাই দেখবা যে মানি প্লান্ট যারা বাহিরে, অনেকে ঢাকায় মানি প্লান্ট লাগায়, যেগুলো রোদে থাকে, এগুলোর পাতাগুলো অনেক বড় বড় হয়, উদ্ভিদটা খাটো হয়, দেখতে সুন্দর লাগে। কিন্তু ওই যেসব মানি প্লান্টটা গ্রুমের ভিতরে থাকে, পাতাগুলো ছোট ছোট থাকে আর উদ্ভিদটা লম্বা হয়ে যায়। কথা বুঝতে পারছো?
এটি মানে অক্সিজেন হরমোনের প্রভাবে। এখন বলতে পারো যে কেন তাহলে রোদের মধ্যে যদি পুরো গাছটাই যদি রোদের মধ্যে থাকে তাহলে তো অক্সিজেন হরমোন তো সব নষ্ট হয়ে যাওয়ার কথা, গাছটা বড় হয় না, হবে কখন? গাছটা বড় হবে তখন রাতের বেলা গাছের বৃদ্ধি পায়। মনে রাখবা গাছটা দিনের বেলা বৃদ্ধি কম হয় কারণ কি সে খাবার তৈরি করে, অন্যান্য কাজ করে, কিন্তু রাতের বেলা তার খাবার তৈরি করতে হয় না, কিছু করতে হয় না, তখন অক্সিজেন হরমোনগুলো গাছটাকে বড় করে রাতের বেলা মূলত। কথা বুঝতে পারছো? ওকে, আর এটা বুঝাই পেয়েছি। আচ্ছা, আবার উদ্ভিদের পুষ্প মানে পুষ্প ফোটা মানে ফুল ফোটা দিনের দৈর্ঘ্যের উপর অধিক নির্ভরশীল। দিনের দৈর্ঘ্যের উপর, যেমন দিনের দৈর্ঘ্য মানে দিনটাকে বেশিক্ষণ রোদ থাকে, গরমের কালে বেশিক্ষণ রোদ থাকে, আর শীতের কালে কি কম রোদ থাকে। যেমন চন্দ্রমল্লিকা, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু। চন্দ্রমল্লিকা একটি ছোট দিনের উদ্ভিদ, এটা একটা ফুল ছোট দিনের, মানে সে শীতকালে সে ভালো ফুল দেয়। তাই এটা যদি আমি রোদে লাগাই তাহলে তার ফুল ফুটবে না, গরমকালে লাগাই তাহলে ফুল ফুটবে না, কারণ কি সে রোদ কম লাগবে, হালকা হালকা রোদ লাগবে, কিন্তু গরমকালে প্রচুর রোদ। এগুলো আর কি উদ্ভিদে আলো অন্ধকারের ছন্দ এক ধরনের জৈবিক ঘড়ি, বায়োলজিক্যাল ক্লক বলা হয়। বায়োলজিক্যাল ক্লক কি? আলো এবং অন্ধকারের একটা ছন্দ, কার আলো বেশি লাগে, কার অন্ধকার বেশি লাগে। যেমন কয় ধরনের উদ্ভিদ আছে? 3 ধরনের। ছোট দিনের উদ্ভিদ, বড় দিনের উদ্ভিদ। ছোট দিনের উদ্ভিদ কারা? তারা 8 থেকে 12 ঘন্টা আলো প্রয়োজন, 8 থেকে 12 ঘন্টা আলো প্রয়োজন। যেমন শীতকালে সকাল হয় কখন? সকাল 7টা-8টার দিকে রোদ ওঠে, আর সন্ধ্যা হয়ে যায় কখন? সন্ধ্যা হয়ে যায় হচ্ছে ওই যে সন্ধ্যা 5টার দিকে হয়ে যায়। তাহলে কয় ঘন্টা লাগছে? মাত্র 10 ঘন্টা, মানে 8 থেকে 12 ঘন্টার মাঝখানে। কিন্তু আবার বড় দিনের উদ্ভিদ কি? রোদ ওঠে কখন? দেখো 5টার দিকেই ভোর হয়ে যায়, 6টার দিকে রোদ উঠে যায় 5টা, আর সন্ধ্যা হয় সন্ধ্যা 7টা, মানে 12 থেকে 13-14 ঘন্টা হয়ে যায়। কথা বুঝতে পারছো? বড় দিনের উদ্ভিদ। ছোটো দিনের উদ্ভিদ কারা? চন্দ্রমল্লিকা এবং ডালিয়া ফুল। আর ফুল ছোট দিন, এবার মনে রাখতে পারো। আর বড় দিনের উদ্ভিদ হচ্ছে লেটুস পাতা, বার্গারে দিয়ে খায়, এবং ঝিঙ্গা, চিচিঙ্গা যেটা। ওকে, আর আলো নিরপেক্ষ, মানে তার বড় দিন হোক ছোটো দিন হোক তার কোনো, সে সারা বছরই তৈরি হয়, নিরপেক্ষ, তার কিছু লাগে না। যেমন শশা, শীতকাল গরমকাল সব জায়গায় হয়, কোনো প্যারা নাই। আর সূর্যমুখী ফুল। ওকে, এখন একটু পড়বা যে শৈত্য প্রধানের মাধ্যমে ফুল ধারণ, ভার্নালাইজেশন কাকে বলা হয়? শৈত্য প্রধানের মাধ্যমে। শৈত্য মানে হচ্ছে শীতকাল। আচ্ছা দেখো, দেখা গেছে অনেক উদ্ভিদে অঙ্কুরিত বীজকে শৈত্য প্রদান করা হলে তাদের ফুল ধারণের সময় এগিয়ে আসে। আচ্ছা, এই জিনিসটা বুঝে অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন। এগুলো হচ্ছে আমরা পড়ছি কয়দিন আগে। একটু দেখো, আমরা তোমাদের টাইমে এত বুঝা পড়ি নেই, খালি মুখস্থ করছি। তুমি বুঝা পড়ো তাহলে ভুলবা না। বলে না শীতকালে, বলে না শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ মানে কি? অতিরিক্ত শীত পড়ছে। আচ্ছা, একটা দেখো, তোমাকে কি বলছি ভালো করে বুঝো। ওহো, আমি তো আর্জেন্টিনা। ওকে, ধরো যে একটা গাছটা তোমাকে কি বলছি যে গরমকালে, যদি গরমকাল হয় তুমি চিন্তা করো, একটা পেঁপে গাছ, যে কোনো গাছ চিন্তা করো, গরমকালে তার রোদ বেশি পায়, তারপরে রোদ বেশি পাওয়ার কারণে সে ভাবে যে না, আমি খাবারটা তৈরি করি, বড় পরে হব, আগে খাবার তৈরি করি। খাবার তৈরি করার কারণে সে গাছটা ছোট থেকে শক্ত হয়ে মোটা হয়ে বড় হয়। ছোট থেকে কী হয়? শক্ত হয়ে মোটা হয়, পরিপুক্ত হয়, একদম বড় হয়, সে খাবার খায়। কিন্তু যখন শীতকাল হয় তার খাবার তৈরিটা কমে যায়, তখন সে বেশিক্ষণ রাত থাকে, সে লম্বা হওয়ার প্রতি সে কী হয়? লম্বা হওয়ার প্রতি তাড়াতাড়ি বড় হয়ে যেতে চায়। খাবার পরে তৈরি করবো, খাবার তো কম খায় তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো তার মানে বোঝায় কি? গরমকালে বা রোদ থাকলে সে আরও মোটা তাজা হয়, সে নিজে শক্তিশালী হয়, খাবার তৈরি করে। আর যদি শীত হয়, তাপমাত্রা কমে যায়, তাহলে সে তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা তৈরি করতে চায়, প্রজনন করতে চায়। তো এটাই বলছে যে যদি আমরা কোনো একটা বীজকে শীতকালে লাগাই, বা আমি যদি তাপমাত্রাটা কমায় দিই, সে তাড়াতাড়ি বড় হয়ে তাড়াতাড়ি ফুল দিবে, তাড়াতাড়ি ফল দেবে, বীজ উৎপাদন করবে। কথাটা বুঝতে পারছো? তার মানে আমরা যদি তাপমাত্রা কমাই তাহলে সে ফুল তাড়াতাড়ি দেবে, এটাই বলছে। ইউটিউব না, সরি। এই যে যদি সত্য প্রদান করা হয়, ফুল ধারণের সময় এগিয়ে আসে, মানে সে মোটা তাজা কম হইতে চাবে, সে বড় হইতে চাবে, বড় হয়ে তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা দিয়ে দিবে, মানে ফুল টুল তৈরি করে ফেলবে। কথা বুঝতে পারছো? এই প্রক্রিয়াটাকে বলে ভার্নালাইজেশন। সহজ, এখন আশা করে বুঝছো, মনে থাকবে কেন শীতকালে শৈত্য দিই আমরা। ওকে,
এই কারণে দেখো শীতের গম যদি আমরা গরমকালে লাগাই, গমটা গরম পাইছে, তাপমাত্রা পাইছে, সে তাড়াতাড়ি মজবুত হতে চায়, সে ফুল ফুল পরে দিবে, তাই ফুল আসতে দেরি হয়। কিন্তু এখন যদি আমরা এখন কি করা যায়, বীজটা যদি ফুল ফুল তাড়াতাড়ি আনতে চাই, যে সত্য প্রবহন করবো, মানে শীতকালের তাকে একটা আভাস দিব। সে যখন বীজের ভিতরে থাকবে, সে যখন বীজ থাকবে, তাকে আমরা ঠান্ডা করবো, মানে ফ্রিজিং করে ফেলবো, বরফ বানায় ফেলবো। তখন সে মনে করবো, ও আচ্ছা, বীজটা ভাববে যে আচ্ছা এখন শীতকাল, তাড়াতাড়ি বড় হয়ে আবার ফল দিয়ে দিবে। কথা বুঝতে পারছো? মানে বীজটাকে একটা ধোকা দিছি আমরা, শীতকালে ধোকা দিয়ে দিচ্ছি। ওকে, উদ্ভিদের হরমোনের ব্যবহারের মধ্যে একটা বৃদ্ধি করছি। এখন হরমোনের ব্যবহার বৃদ্ধি পেলাম, এখন হচ্ছে হরমোনের ব্যবহার চলন। হরমোন চলাচলে সাহায্য করে কীভাবে? উদ্ভিদের চলন এটাই, যে উদ্ভিদ রোদ যেদিকে সেদিকে চলতে চায়, রোদ দিকে সে সেদিকে বাঁকা হয়ে রোদের দিকে যাইতে চায়, সেটাই উদ্ভিদের চলন। দেখো, উদ্ভিদের চলনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সামগ্রিক চলন আর একটা হচ্ছে বক্র চলন। দেখো, উদ্ভিদ যদি মানুষের মতো হাইটটা এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়, এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, তাহলে এটাকে সামগ্রিক চলন বলা হয়। কথা বুঝতে পারছো? আর এটা কি চলন? এটা কি উদ্ভিদটা এখান থেকে হাইটটা এখানে এসে পড়ছে, যে এখানে আমার রোদ বেশি লাগে, চল এখান থেকে হাইটটা আমি এখানে যাই? না, এটা হচ্ছে বক্র চলন। উদ্ভিদটা বেঁকা হয়ে গেছে, উদ্ভিদটা কী হয়ে গেছে? বেঁকা হয়ে গেছে। এই যে এই বেঁকা হওয়ার প্রক্রিয়াকে বলা বক্র চলন। আচ্ছা, সামগ্রিক চলন কোথায় ঘটে? সামগ্রিক চলন যেমন ছত্রাক কিন্তু এক ধরনের উদ্ভিদ। কথা বুঝতে পারছো? ছত্রাক কী হয়? ধরো যে এটা যদি একটা পাউরুটি হয়, এটা যদি একটা পাউরুটি হয়, এই জায়গায় ছত্রাকটা তৈরি হয়েছে, সে ছত্রাকটা আস্তে 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 সব জায়গায় ছড়ায় যাবে, এটাকে বলে ছত্রাক। ছত্রাক হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, নিম্ন শ্রেণী, আম জাম এগুলো উচ্চ শ্রেণীর উদ্ভিদ। যেমন এখন উন্নত শ্রেণীর উদ্ভিদের জনন কোষে গ্যামেট কিংবা জুস্পোর এ ধরনের চলন দেখা যায়। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে। যেমন ব্যাকটেরিয়া তো দেখা যায়, কিছু শৈবালও দেখা যায়, ছত্রাক শৈবাল ব্যাকটেরিয়া আলাদা, এগুলো ইন্টারে পড়বা, আলাদা আলাদা জিনিস, এগুলো একটু পড়ে রাখো। তারপর ডায়াটম কি? ডায়াটম শৈবালে এ ধরনের চলন যায়। ডায়াটম কি জানো? ডায়াটম হচ্ছে এক ধরনের মডিফাইড। তুমি যেমন ধরো যে বিভিন্ন সুপারম্যানরা আছে না, ধরো যে একটা মানুষ, সে মানুষ প্লাস একটা বাঘ, লায়ন, কী বাঘ আঁকলাম, এই বাঘ যদি দুটো একসাথে জোড়া লাগা দেয়, সে নতুন একটা সুপারম্যান হবে, সুপার হিরো। বাঘ মানুষ, মানে মানুষটা বাঘের মতো শক্তিশালী হয়ে যাবে। এরকম অনেক সময় কী হয়, ছত্রাক এবং এই শৈবাল দুইটি উদ্ভিদ, দুই ধরনের উদ্ভিদ, দুটোটা যুক্ত হয়ে নতুন এক ধরনের উদ্ভিদ তৈরি করে, এটাকে ডায়াটম বলা হয়। তার মধ্যে ছত্রাক এবং শৈবাল একসাথে জোড়া লাইগা থাকে, তারা একসাথে বসবাস করে, জোড়া লাইগা নতুন এক ধরনের, এটি ডায়াটম। কথা বুঝতে পারছো? এগুলোকে পড়ো, মজার জিনিস, এগুলো ইন্টারে পড়বা। আর অন্যদিকে বক্র চলন তো বুঝলাম, এগুলা করছে। আচ্ছা, জননে কীভাবে হয়? উন্নত শ্রেণীতে জুস করে, উন্নত শ্রেণীতে কীভাবে হয়? ধরো যে জনন কোষে হয়। আচ্ছা, প্রাণীদের ক্ষেত্রে কি হয়? প্রাণীদের ক্ষেত্রে ধরো যে প্রাণীদের ক্ষেত্রে কি হয়, যে স্ত্রী জনন কোষ থাকে, একটা ডিম্বাণু থাকে, স্ত্রী দেহের ভিতরে একটা কি থাকে? ডিম্বাণু থাকে, ডিম থাকে আর কি। তো ডিম্বাণুর ভিতরে একটা নিউক্লিয়াস থাকে। আর প্রাণী বা পুংজনন কোষে থাকে হচ্ছে শুক্রাণু, লক্ষ লক্ষ শুক্রাণু থাকে, শুক্রাণু লক্ষ লক্ষ থাকে। কি একটাছে আমি, আচ্ছা, শুক্রাণু এরকম লক্ষ 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 থাকে। একটা মাথা থাকে আর একটা লেজ থাকে, একটা মাথা থাকে একটা লেজ থাকে। তো কী হয়, পুংজনন কোষের এই শুক্রাণুগুলো সাঁতার কাটা 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 একদম স্ত্রী যে পেটে থাকে, স্ত্রী জনন কোষের পেটে ডিম্বাণু থাকে, তো এই জায়গায় আসে লক্ষ 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 লক্ষ, এখানে লক্ষ লক্ষ কোটি কোটিও থাকে, কোটি কোটি শুক্রাণু, সে এখানে মাথা দিয়ে বাড়ি দিতে থাকে, এটা ভাঙতে থাকে, এটা একটা ডিমের একটা আস্তরণ থাকে, ভাঙতে থাকে। তো যে কোনো একটা লক্ষ লক্ষর মধ্যে ধরো যে এই ডিম্বাণু থাকে পেটে, অনেক, ওদের জন্য কোটি কোটি কিলোমিটার, কোটি না, লক্ষ লক্ষ কিলোমিটার মাইল, অনেক ছোট, এগুলো অতিক্রম করে সে ওই পেটে পর্যন্ত যায়। যাওয়ার পরে এই জায়গায় সবগুলা ধাক্কাধাক্কি শুরু করে, লক্ষ লক্ষ। মাঝ রাস্তায় ওরা মারামারি করার পর তারা মারা যায়, লেজ ভাঙ্গা যায়, ওইগুলো মারা যায়। তো ধরো যে যদি 10 লাখ যাত্রা শুরু করে, এই পর্যন্ত আসে মাত্র 1 লাখ, বাকি 9 লাখ রাস্তায় মারা যায়। তো ওই 1 লাখের মধ্যে 1 লক্ষর মধ্যে যে কোনো একটা সে কী করে ভিতরে ঢুকে যাবে। যখনই সে ভিতরে ঢুকবে, সে বুঝবে যে না, আমার শুক্রাণুটা ভিতরে ঢুকছে, আর বাকি প্রোটেক্টিভ লেয়ার কী হবে, আরও শক্ত হয়ে যাবে।
সে কী করে কেমিক্যাল তৈরি করে বাইরের বাকি 9,99,999টারে মাইরা ফেলবে, শুধুমাত্র একটাকে ভিতরে প্রবেশ করবে, করানোর পর সে দুইটা যুক্ত হয়ে সে নতুন একটা সেল তৈরি করবে, কোষ তৈরি করে, একটা থেকে দুটো হইতে হইতে একটা সম্পূর্ণ একটা বাচ্চা তৈরি হয়। তার মানে কি বোঝায় যে 10 লক্ষ তৈরি করে 10 লক্ষের মধ্যে একটা মাত্র দিচ্ছে, ওই একটাই পরবর্তীতে মানুষ তৈরি হয়। ধরো যে আমরা যারা মানুষ তৈরি হয়েছি তারা ওই একটা, আমরা কি চন্দন ঠিক না, আমরা যারা মানুষ তৈরি হয়েছি তারা আমরা সবাই সবাই চ্যাম্পিয়ন, 10 লক্ষের মধ্যে একটা, আমরা চ্যাম্পিয়ন হয়ে আছি জন্মের আগে। তো কখনো নিরাশ হইতে নেই, আমরা আগেই চ্যাম্পিয়ন, কারণ আমাদের এই ভাইরা অনেক আগে শহীদ হয়ে আল্লাহর রহমতে শহীদি বরণ মারা গেছে, নামও জানি না। এই 10 লক্ষ ভাইয়ের মধ্যে আমি একা দুনিয়াতে আসছি, কারণ আমি জিতছি। ওকে, দৌড়াদৌড়ি করে দিচ্ছি, তারপর মারামারি করে ভিতরে ঢুকছি। ওকে, তো এটা কি হয়, এটা এক ধরনের চলন না, দেখো তো উদ্ভিদেরও এইটা, উদ্ভিদেরও যে যৌন জনন ঘটে যখন, তখন এ ধরনের চলন দেখা যায়। এখন বলতে পারো যে যৌন জনন কি, আবার যৌন জননটা কি, এই যে ধরো যে যৌন জননটা হচ্ছে দুই ধরনের জনন আছে, এটা তো বললাম। একটা হচ্ছে অঙ্গজ জনন, যেমন অঙ্গজ জনন কি, তোমার গোলাপ গাছের আমি ডালটা কাইটটা মাটিতে পুঁতা দিছি, এটা একটা অঙ্গজ জনন। পাথরকুচির পাতাটা আমি মাটিতে ফেলাইছি, ওটা কি একটা অঙ্গ জনন, মানে অঙ্গের মাধ্যমে জনন হয়েছে, অঙ্গজ জনন। আর যৌন জনন হচ্ছে ওই যৌনাঙ্গের মাধ্যমে বা ফুলের মাধ্যমে, ফুলের ভিতরে যে পরাগায়ন থাকে ওগুলো হচ্ছে একটা যৌনকোষ, ওই ফুলের মাধ্যমে যেটা পরাগায়ন হয় ওটা হচ্ছে যৌন জনন। এটি বুঝছো, যৌন জনন না আবসা বুঝছো। ওকে, ফটোট্রপিক জ্বলন, যে ফটোট্রপিজম এই জিনিসটাকে এই জিনিসটা বুঝতে হবে যে ফটোট্রপিক পাতা, দেখো পাতা সবসময় আলোর দিকে চলে, উদ্ভিদের পাতা শাখা প্রশাখা সবসময় আলোর দিকে চলে, এবং মূলের সবসময় আলোর বিপরীতে হয়। এই জন্যই তো মূল মাটির নিচে থাকে। মূলটা কোথায় থাকে? মাটির নিচে থাকে। মূল আলো সহ্য করতে পারে না, তো মূল আলোর বিপরীতে দৌড়ায় এবং পাতা আলোর দিকে দৌড়ায়। এইটাই হচ্ছে উদ্ভিদের ফটোট্রপিক চলন, বা এটা যে আলোর দিকে যে পাতা যায় এটাকে বলে পজিটিভ, আলোর দিকে যাকে বলে পজিটিভ ফটোট্রপিজম, আর মূল যে বিপরীত দিকে যায় এটাকে বলা হয় নেগেটিভ ফটোট্রপিজম। এই জিনিসগুলো বুঝছো? আচ্ছা, উদ্ভিদেরটা শেষ, আমরা প্রাণীরটা নেক্সট ইয়াতে শুরু করবো।